পড়ছিলাম অন্তদহন, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা 5। সৌম্য নিজেকে সামলে নিল, মুখের উপর থেকে হাত সরিয়ে মৃদু স্বরে বলে, তাড়াতাড়ি খেয়ে নে, বাড়ি যেতে হবে। ইরা নড়ল না, ভেজা চোখে সৌম্যর দিকে তাকিয়ে রইল। সৌম্য ইরাকে চোখ দেখে আবারও বলে, আমাকে যেতে হবে, তাড়াতাড়ি কর। ইরা ভারী গলায় বলে, পালাতে চাইছিস? সৌম্য হঠাৎই চেঁচিয়ে ওঠে, যা ইচ্ছা ভাব, আমার থেকে দূরে থাকবি তুই। এমনিতেই জীবনে প্যারার শেষ নেই, তার মধ্যে আরেক প্যারা জড়ছে। ইরা ঝাঁকি দিয়ে ওঠে, চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। আশেপাশে অনেকেই তাকিয়েছে। ইরা মাথা নিচু করে নিল, চুপচাপ একটু একটু করে খিচুড়ি খেতে শুরু করলো। খিচুড়ি একটু একটু করে নিচ্ছে, তার সাথে পানি। সৌম্য আর চোখে দেখলো ইরার খাওয়া। ইরা বেশি খেতে পারলো না, একটু খেয়েই রেখে দিল। সৌম্য কিছু বলল না, পকেট থেকে একটি নাপা বের করে ইরার সামনে রাখলো। ইরা চুপচাপ নাপা খেয়ে নিল। সৌম্য দীর্ঘশ্বাস ফেলল, চেয়ার থেকে উঠে খাবারের বিল দিয়ে আসলো। এরপর ইরার উদ্দেশ্যে বলে, বাইরে আয়। ইরা এবারেও সৌম্যর কথা মতো চেয়ার থেকে উঠে দাঁড়ালো। এরপর সৌম্যের পিছু পিছু হেঁটে যায়। সৌম্য বাইরে বেরিয়ে একটা রিক্সা ঠিক করে। ইরার দিকে তাকিয়ে কিছু বলার আগে ইরা রিক্সায় উঠে বসে। ডাইন সাইডে চেপে বসেছে ইরা, মাথা নিচু তার। সৌম্য বেশ কিছুক্ষণ ইরার দিকে চেয়ে থাকে। ধমক খেয়ে আদরে মেয়ের মনে অভিমান জমেছে। সৌম্যর মনে প্রশ্ন জাগে, আচ্ছা, মানুষ কাদের উপর অভিমান করে? যারা অভিমান ভাঙাবে তাদের ওপরই তো, তাই না? কিন্তু ইরা কেন সৌম্যর উপর অভিমান করেছে? ইরা কি জানে না সৌম্য কখনো ইরার অভিমান ভাঙাবে না? সৌম্যরা শুধু না পাওয়ার আক্ষেপে দীর্ঘশ্বাস ফেলতে জানে। সৌম্যদের পাগলামিতে মানায় না। ভাবনা নিয়েই সৌম্য ইরার পাশে উঠে বসলো। আবারও ভাবে, আচ্ছা, সে কি ইরার সঙ্গ পেতে রিকশায় উঠে বসেছে? সাথে সাথে সৌম্যর ভেতর থেকে উত্তর আসে, না, কখনো নয়। সৌম্যরা কখনো নিজের শখ আহ্লাদকে প্রশ্রয় দেয় না। তারা দায়িত্ব পালন করে, সেই দায়িত্বে যত কষ্টই থাকুক না কেন। সন্ধ্যাকে না পাওয়ায় পর থেকেই সৌম্যর খুব ভয় লাগে, যদি ইরাটাও ওভাবে হারিয়ে যায়। কিন্তু ইরা তো হারিয়ে যাবে। যে হারা নয়, ইরা অন্য কারো হয়ে যাবে। যে হারা নয়, সৌম্যর সাথে ইরার এপারে ওপারে 1000 কোটি মাইল দূরত্ব সৃষ্টি হবে। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেলে ব্যস্ত রাস্তার পানে তাকালো মলিন মুখে। ইরা আর চোখে সৌম্যর দিকে তাকায়, চোখের কোণে পানির কণা। যতক্ষণ রিক্সা চলল, ইরা সৌম্যর দিকেই তাকিয়ে রইল। সৌম্য রিক্সাওয়ালাকে থামতে বলে তিনি রিক্সা থামায়। সৌম্য ভদ্রলোকে ভাড়া মিটিয়ে দিয়ে রিক্সা থেকে নামে আর বলে, আমি বুঝেছি, তোর সুন্দর জীবনের খুব নিখুঁত এক বাধা আমি, তাই আর কখনো তোর সামনে আসবো না হয়তো। এবার তোর জীবন গুছিয়ে নে ইরা। কথাগুলো বলতে বলতে সৌম্য রিক্সার উল্টো দিকে হাঁটতে থাকে। ইরা রিক্সা থেকে নেমে ভাঙা গলায় ডাকলো, সৌম্য। সৌম্য তাকালো না, বরং পায়ের গতি বাড়ালো। ইরার চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ে। সৌম্য ধীরে ধীরে যত দূরে সরে যায়, যত মিলিয়ে যেতে থাকে, ইরার চোখের পানির বাঁধ তত ভাঙে। রিক্সা চলে গিয়েছে। রাস্তার অপর পাশে ইরাদের বাসা। সৌম্যকে একেবারে মিলিয়ে যেতে দেখে ইরা ফুঁপিয়ে ওঠে। রাস্তার পাশে হাঁটু মুড়ে বসে পড়ে। ইরা জানে সৌম্য এক কথার মানুষ। সৌম্য সত্যি আর আসবে না। সন্ধ্যা গড়িয়ে রাতের অন্ধকার নেমেছে ধরণীতে। ইরাদের বাসার রাস্তা বেশ ফাঁকা, তেমন মানুষ চলাচল করে না। ইরা দুহাতের মাঝে মুখ লুকিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলে। সৌম্য আর আসলো না ইরার পাশে। এভাবে রাস্তার পাশে বসায় সৌম্য ইরাকে আর ধমকাতে আসলো না। কথাগুলো ভেবে ইরার গলা দলা পাকিয়ে কান্না আসে। ইরার মা দোতলার জানালার পাশে দাঁড়িয়ে ঝাপসা চোখে ইরাকে দেখে। ইতিকে মেয়ের কাছে পাঠিয়েছে। ভদ্রমহিলার কিছু করার নেই, শুধু মাঝে মাঝে অনেক কিছু করতে ইচ্ছে হয় মেয়ের কষ্ট দেখে, কিন্তু স্বামীর কাছে তার কথার মূল্য নেই। রাত তখন 10টার কাছাকাছি। আকাশ অফিস থেকে ফিরল মাত্র। রুমে এসে সর্বপ্রথম গায়ের ব্লেজার খোলে, শার্ট খুলে ফেলল। এরপর কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমের দিকে যেতে নিলে অরুণ বেলকনিতে থেকে এসে আকাশের বেডের উপর ঠাস করে শুয়ে পড়ে। আকাশ ভুরু কুঁচকে তাকায় অরুণের দিকে। গত রাতে এই বেয়াদবটার জন্য ঘুমাতে পারেনি। অতঃপর গম্ভীর গলায় বলে, ওয়াশরুম থেকে বেরিয়ে যেন দেখি তুই এই রুমে নেই, নয়তো থাপ্পড় একটাও মাটিতে পড়বে না। কথাটা বলে ওয়াশরুমে চলে যায় আকাশ। অরুণ পাত্তা দিল না আকাশের কথা, সে ফোনে ব্যস্ত। 5 মিনিট যেতে না যেতেই তার মাথায় কিছু একটা আসে। অতঃপর অরুণ বেড থেকে নেমে দাঁড়ায়, পরনের পেন্ট টেনে একটু উপরে ওঠায়, বেল্ট খুঁজে রেখেছে উদাম শরীর। ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে বেসুরা গলায় ছেড়ে গাইতে শুরু করে, পায়খানা লাগছে আমার, কার বাথরুমে যাব, আমার হাগা বের হয়ে যাচ্ছে, তুই এখনই খোল।
আর কিছু বলার আগেই আকাশ ওয়াশরুমের দরজা খুলে চিৎকার করে বলে, অরুণের বাচ্চা, তোরে আজ খাইছি। অরুণ লাফ দিয়ে কয়েক পা পিছিয়ে যায়। আকাশ ভেজা গায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে অরুণের পিছু যেতে যেতে রাগান্বিত স্বরে বলে, বের হ আমার ঘর থেকে। এসব উল্টাপাল্টা গান গেয়ে আমার বদনাম করবি। যা বের হ বেয়াদব। অরুণ মনে মনে হেসে উপর থেকে ইনোসেন্ট ফেস বানিয়ে দৌড়াতে দৌড়াতে পিছু ফিরে বলে, আজ বিদেশ থেকে বাংলাদেশে ওয়াশরুম সাথে করে নিয়ে আসিনি বলে। বলতে বলতে আকাশের ঘরের দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যায় অরুণ। আকাশ পিছু পিছু যায়। দরজা থেকে বেরিয়ে আর এক পা বাড়ালে সামনে সন্ধ্যাকে দেখে পা থেমে যায় আকাশের। ধাক্কা খেতে গিয়েও খায়নি আকাশ থেমে যাওয়ায়। অরুণ বাম দিকে দৌড় দেয় আর সন্ধ্যা ডান দিক থেকে এসে আকাশের ঘরের সামনে দাঁড়ায়। সন্ধ্যা আকাশের মাথা থেকে পা পর্যন্ত চোখ বোলায়। মেয়েটি কী রিয়াকশন দেবে বুঝতে পারছে না। আকাশের পুরো বডি ভেজা। সবচেয়ে হাস্যকর যেটা লাগছে, আকাশের শরীরে কিছু কিছু জায়গায় ফেনা, সাথে মাথায়ও ফেনা, দাড়ির কিছু অংশে ফেনা। সন্ধ্যা হাসতে চাইল না, কিন্তু সে বহু কষ্টেও নিজেকে সামলাতে পারল না। ঠোঁট প্রসারিত করে হেসে ফেলে মেয়েটি। আকাশের দৃষ্টি সন্ধ্যার গালে টোলটুকুতে, কিন্তু যখন বুঝলো সন্ধ্যা তার করুণ অবস্থা দেখে হাসছে, সাথে সাথে ঘরের ভেতর গিয়ে সন্ধ্যার মুখের ওপর ঠাস করে দরজা আটকে দেয়। দুহাতে ভেজা প্যান্ট উপর দিকে টেনে তুলে অসহায় কণ্ঠে আওড়ালো, ও মাই আল্লাহ, আমার ইজ্জত। এই মেয়েটার সামনে গতকাল থেকে তার ইজ্জতের দফা রফা হচ্ছে। এত রাগ লাগছে আকাশের, ইচ্ছে করছে অরুণকে সত্যি সত্যি লাথি মেরে বাংলাদেশের বাইরে বের করতে। বেডের উপর অরুণের ফোন রেখে ধূপধাপ পা ফেলে সেদিকে এগিয়ে যায়। রেগে মেগে অরুণের ফোন ছুঁড়ে মারতে গিয়েও থেমে যায়। চোখ বুজে বিড়বিড় করলো, কুল আকাশ কুল। একটি আইডিয়া আকাশের মাথায় ঘুরপাক খায়। এরপর দ্রুত অরুণের ফোনে লক খুলে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ টাইপ করে লেখে, বেবি, আমি বাংলাদেশে এসেছি, কাল বিকেল 5টায় দেখা হচ্ছে। এই মেসেজ গুনে গুনে 10 জনকে ফরওয়ার্ড করে বাঁকা হাসে আকাশ। কাজ শেষে অরুণের ফোন বেডের উপর ছুঁড়ে মারে। এরপর দ্রুত ওয়াশরুমে চলে যায়। প্রায় 15 মিনিটের মাথায় আকাশ শাওয়ার নিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। পরনে কালো গ্যাবার্ডিন প্যান্ট, শরীরে আর কিছুই জড়ালো না। এগিয়ে গিয়ে ঘরের দরজা খুলে সামনে তাকিয়ে বিস্ময় চোখে তাকায় সন্ধ্যাকে দেখে। তার মনে হলো সন্ধ্যাকে সে 15 মিনিট আগে যেভাবে দেখেছিল এখনোই সেভাবেই দাঁড়িয়ে আছে। সন্ধ্যা আকাশ আর অরুণের জন্য 2 কাপ কফি এনেছিল। আসমানি নাওয়ান তাকে পাঠায়নি। আকাশদের বাড়ির কাজের খালা আসছিল। মাঝপথে সন্ধ্যার হাতে ধরিয়ে দিয়েছে। এজন্যই সন্ধ্যা কফি দিতে এসেছিল। কিন্তু আকাশ মুখের উপর দরজা লাগানোয় মেয়েটি ভেবেছে সে হেসেছে বলে আকাশ তার উপর অনেক রেগে গিয়েছে। এই ভাবনার সাথে কফি দেওয়ার জন্য সে চুপটি করে এখানেই দাঁড়িয়েছিল। আকাশ গম্ভীর গলায় বলে, কী চাই? সন্ধ্যার হাতের ট্রে আকাশের দিকে এগিয়ে দেয়। আকাশ দেখল সন্ধ্যা হাতে একটি ছোট্ট ট্রে, যাতে 2 কাপ কফি। সন্ধ্যার মাথা নিচু। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে ট্রেটি নিজের হাতে নিল, কিন্তু আকাশ তার ঘরের ভেতর গেল না, বরং এখানেই দাঁড়িয়ে রইল। সন্ধ্যা মাথা নিচু করে বারবার ঢোক গিলছে। সে হেঁচেছে বলে আকাশকে সরি বলতে চাইছে, কিন্তু সে তো কথাই বলতে পারে না। কথাটা ভাবতেই চোখের কোণে পানি জমে। নিজেকে সামলে নেয় সন্ধ্যা। এরপর মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে ইশারা করে। প্রথমে ডান হাতের 2 আঙুল দ্বারা মুখের হাসি বোঝায়। এরপর ডান হাতের পাতা ধরে সরি বোঝায়। সন্ধ্যার মন বলেছে, আমি আপনাকে দেখে হেসেছি, তাই সরি। আকাশ সন্ধ্যার কাজে ভীষণ অবাক হয়। সে বুঝেছে সন্ধ্যা হাসার কারণে তাকে সরি বলছে। সন্ধ্যা অসহায় চোখে আকাশের দিকে চেয়ে আকাশের উত্তর শুনতে। আকাশ নীরব হয়ে সন্ধ্যার দিকে চেয়ে রইল। আকাশের থেকে কোনো উত্তর না পেয়ে সন্ধ্যার মন খারাপ হয়। সে ভেবেছে আকাশ তার কথা বোঝেনি। আবারও বোঝাতে যায়। তখন নিচে থেকে আসমানি নাওয়ানের গলা পেয়ে সন্ধ্যা এখানে দাঁড়ায় না। দ্রুত পায়ে এগিয়ে যায় তার শাশুড়ির ডাকে সাড়া দিতে। ডান হাত বাড়িয়ে চোখের কোণে লেগে থাকা পানির কণা মুছে নেয়। আকাশ 2 কাপ চায়ের একটি থেকে একবার চুমুক দিয়ে মুখ কুঁচকে বিরক্তিসূচক শব্দ করে। এই চায়ের চেয়ে শরবত 1000 গুণ ভালো আছে। বিরক্তি নিয়ে চায়ের কাপে হাতল ছোট্ট ট্রেতে রেখে দেয় শব্দ করে। কফির প্রয়োজন ছিল, কিন্তু দিয়েছে তো শরবত। আকাশের দৃষ্টি সন্ধ্যার পানে। সন্ধ্যা ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। সন্ধ্যার মাথার শাড়ির আঁচল দ্বারা ঘোমটা টানা। আকাশ সেদিকে গম্ভীর চোখে চেয়ে রইল। মনে কি চলছে বোঝা যায় না, তবে সন্ধ্যাকে নিয়ে ভালো কিছু নয়। চোখে মুখে অগণিত বিরক্তির ছোঁয়া। সৌম্য আকাশের খালতো বোন শিমুদের বাড়িতে এসেছে। শিমুকে বেশ কয়েকটা অ্যাকাউন্টিংয়ের ম্যাথ দেখিয়ে দেয়। এরপর চেয়ারে হেলান দিয়ে 2 হাত আড়াআড়িভাবে রেখে চোখ বুজে রাখে। 2 দিন আগে ইরার সাথে লাস্ট দেখা হয়েছিল। ইরাকে ইরার বাসার সামনে রেখে এসেছিল। এরপর ইরার আর কোনো খোঁজ পায়নি। সে তো ইরার কোনো খোঁজ নেয় না। ইরা নিজে থেকে সবসময় সৌম্যকে মেসেজ কলের উপর রাখে,
কিন্তু এই দুদিনে ইরার থেকে একটি মেসেজ কল কিচ্ছু পায়নি। হয়তো নিজেকে গোছাতে ব্যস্ত হয়ে গিয়েছে মেয়েটা। কথাটা ভেবেই সৌম্যর বুকে কেমন চিনচিন ব্যথা হলো। ইরার আকুতি ভরা দৃষ্টি ভেসে উঠল। সৌম্য চোখ বুজে রেখে ঢোকে গেল। মনের কোণে কিছু কথা উকি দেয়। এদেশে সৌম্যদের দুদিনের পরিচয় কেউ মনে রাখে না, কারণ তাদের পকেট ভর্তি টাকা থাকে না। তবে সৌম্যদের অভাগী মা বোন বেঁচে থাকলে তারা মনে রাখে ভাই ছেলেকে। সন্ধ্যা তাকে মনে রেখেছে তো, তার ছোট বোনটা তাকে দেখতে চায়, কষ্ট পায় ভাইকে না দেখতে পেয়ে। বোনের কথা ভেবে সৌম্যের দম বন্ধ লাগলো। মা মারা যাওয়ার পর সৌম্য তার বোনটাকে মায়ের আদর দিতে চাইতো, কষ্ট ভুলিয়ে রাখতে কতবার জোকার হয়ে বসে থাকতো, তবুও সব শেষে সন্ধ্যা কষ্ট পেত। আসলে তাদের দু ভাই বোনের কপালে দুঃখগুলো খুব যত্নে লেখা, তাই হাজার চেষ্টা করেও কেউ দুঃখ থেকে রেহাই পায় না। শিমু ম্যাথ করার মাঝে মাঝে সৌম্যর দিকে তাকায়। তার মা নাস্তা দিয়ে গিয়েছে, কিন্তু সৌম্য তাকিয়েও দেখেনি। শিমুর মন খারাপ হয়। সৌম্য স্যারের কি মন খারাপ? কয়েকদিন পর এসেছে, ঠিক করে কথাও বলেনি এসে। শিমু ম্যাথে মনোযোগ দিতে পারছে না। সৌম্যর জন্য তার ভীষণ খারাপ লাগছে। মেয়েটি বেশ কিছুক্ষণ সৌম্যর দিকে তাকিয়ে থেকে মিনমিন করে ডাকে স্যার। সাথে সাথে সৌম্য চোখ মেলে তাকায়। সোজা হয়ে বসে শিমুর খাতা তার দিকে ঘুরিয়ে নেয় খুব স্বাভাবিকভাবে। কলম হাতে নিয়ে খাতার দৃষ্টি দিলে ভ্রু কুঁচকে তাকায়। মেয়েটি কলমের একটি ফোঁটাও বসায়নি খাতায়। এমনিতেই কিছু ভালো লাগছে না, তার মধ্যে মেয়েটি তামাশা শুরু করছে। সৌম্য শব্দ করে খাতা রেখে শিমুর দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, তামাশা করতে এসেছি আমি? এই মেয়ে, 5 মিনিটে যে ম্যাথ করা যায় তুমি 20 মিনিট সেটা পারোনি। কি হলো, কথা বলছো না কেন? শিমু ঝাঁকি দিয়ে ওঠে। সৌম্যর কথাগুলো অনেক রূঢ় শোনায়। সৌম্য বিরক্তি নিয়ে নিজেই ম্যাথ করে দেয়। এরপর আরেকটি মার্ক করে বলে 5 মিনিটে এটা সমাধান করবে। কথাটা বলে ফোঁস করে শ্বাস ফেলে। শিমু ঢোক গিলল। খাতা নিজের দিকে টেনে নিয়ে এক লাইন লেখে। তারপর সৌম্যর দিকে চেয়ে ভয়ে ভয়ে বলে, স্যার আপনি নাস্তা খাবেন না? সৌম্য সাথে সাথে শক্ত গলায় বলে, খাবো না। শিমু আবারও ঢোক গিলল। এরপর মৃদু স্বরে বলে, আপনাকে অনেক ক্লান্ত লাগছে, খেয়ে নিন। সৌম্য শিমুকে কড়া ধমক দেয় একটা। শিমু ভয় পেয়ে মাথা নিচু করে নেয়। সৌম্যকে এভাবে ক্লান্ত মনমরা হতে দেখে তার একটুও ভালো লাগছে না। কিন্তু সৌম্য তো তার কথা শোনে না। শিমুর চোখ জোড়া ঝাপসা হয়। সৌম্য তার দিকে একবারও তাকায় না কেন? সে কত পরিপাটি হয়ে আসে, অথচ সৌম্য ফিরেও দেখে না, উল্টা ধমকায়। শিমুর তবুও ভালো লাগে সৌম্যকে, খুব ভালো লাগে। আকাশ শিমুদের বাড়িতে এসেছে। গত 2 দিন আগে তার ব্যবসায়ের কাজে কক্সবাজার যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে কাজ পিছিয়ে যাওয়ায় আকাশ এখনও ঢাকায় আছে। সে তার খালা আর খালতো বোন শিমুর খোঁজ নিতে এসেছে। তার মা আসতে চেয়েছিল, শরীর একটু খারাপ লাগায় আগামীকাল আসতে চেয়েছে। আকাশ তার খালার সাথে টুকটাক কথা বলে। এরপর কিছু ফলমূল মিষ্টি তার খালার হাতে দেয়। এরপর 20,000 টাকার একটা বান্ডিল তার খালার হাতে দেয়। আকাশ মাসে 3 থেকে 4 বার আসে। আসলেই তার খালার হাতে একটা অ্যামাউন্ট ধরিয়ে দেয়। আকাশ তার খালার সাথে কথা বলা শেষে শিমুর ঘরে গিয়ে দেখলো সৌম্য শিমুকে পড়াচ্ছে। আকাশ এগিয়ে গিয়ে বলে, সৌম্য কী অবস্থা? সৌম্য আকাশকে দেখে সালাম দেয়। আকাশ সালামের উত্তর নিয়ে শিমুর উদ্দেশ্যে বলে, পড়াশোনার কী অবস্থা? শিমু মাথা নিচু করে মিনমিন করে বলে, ভালো ভাইয়া। আকাশ কিটক্যাটের একটা বড় সড়ো বক্স শিমুর কোলে ছুঁড়ে দেয়। শিমু অবাক হয়ে বলে, ভাইয়া এটা আমার জন্য? আকাশ 2 হাত প্যান্টের পকেটে রেখে গম্ভীর গলায় বলে, না, তোর নানির মায়ের জন্য। আকাশের কথায় শিমু ভোতা মুখে তাকায়। সৌম্য মৃদু হাসল। সন্ধ্যার কথা ভেবে সৌম্যর মুখ মলিন হয়। আকাশ শিমুকে ছোট বোনের মতো করে খুব আদর করে, এটা সৌম্য গত 1 বছরে বুঝেছে। আকাশ আর সৌম্যকে দেখে তার সন্ধ্যার মায়াময় মুখটা ভেসে উঠল। আকাশ ফোনে মগ্ন। সৌম্যর ফোনে একটি নোটিফিকেশন আসে। সৌম্য সাধারণত তার ফোনের নোটিফিকেশন চেক করে না, কিন্তু গত 2 দিন এরার খোঁজ না পেয়ে ছেলেটার হৃদয়ে ব্যাকুল। হয়তো সে নিজেকে ধরা দেয় না। সৌম্য তার ফোন টেবিলের উপর রেখে উপর থেকে নিচে নিয়ে চেক করলে দেখলো অপরিচিত একটা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও এসেছে। সৌম্য ভ্রু কুঁচকে ভিডিওটি ওপেন করে। ফোনের স্ক্রিনে সন্ধ্যার মুখ ভেসে ওঠে। কয়েক সেকেন্ড পেরোতেই সন্ধ্যার গালে এক শক্তপোক্ত থাপ্পড় পড়ে। সন্ধ্যা হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে যায়। এটুকু দেখে সৌম্যর চোখ ঝোড়া ঝাপসা হয়। ভিডিও পজ করে যায়। যে থাপ্পড় দিয়েছে তাকে ভিডিওতে একটুও দেখা যাচ্ছে না। সৌম্যর কেন যেন শরীরে শক্তি পাচ্ছে না। বহু কষ্টে নিজেকে সামলে ভিডিও আবারও অন করে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে সন্ধ্যার কান্না মাখা মুখ। দেয়ালে হেলান দিয়ে নিঃশব্দে কান্নার দৃশ্য। এরপর সন্ধ্যা কাঁদতে কাঁদতে ওভাবেই ঘুমিয়ে যায়। ভিডিওতে দেখে সৌম্যর ডান চোখ থেকে 1 ফোঁটা পানি গালে গড়িয়ে পড়ে।
সৌম্য দ্রুত তার ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ছিটকে ফেলে। কয়েকদিন পর তার বোনটার মুখ দেখল, তাও কতটা বিধ্বস্ত অবস্থায়। কান্নামাখা সন্ধ্যার মুখের দিকে চেয়ে সৌম্য পিকটির উপর ডান হাতের বুড়ো আঙুল রেখে বিড়বিড় করে, বনু আমার কলিজা। এরপর আর 1 সেকেন্ড সময় নষ্ট না করে সৌম্য উঠে দাঁড়ায়। নিজেকে সামলে আকাশের উদ্দেশ্যে ভারী গলায় বলে, ভাইয়া আমাকে এক্ষুনি যেতে হবে। আকাশ ফোন থেকে দৃষ্টি উঠিয়ে সৌম্যর দিকে তাকায়। আকাশকে চুপ দেখে সৌম্য আবারও বলে, ভাইয়া প্লিজ, আমি শিমুকে আরেকদিন ডাবল টাইম নিয়ে পড়িয়ে দেব। আকাশ ভুরু কোচকে বলে, ওকে, বাট কোনো প্রবলেম হয়েছে? সৌম্য ছোট করে বলে, না ভাইয়া, আসছি। কথাটা বলে সৌম্য বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। শিমু আকাশকে দেখে ভয়ে ভয়ে মন দিয়ে ম্যাথ করছিল। হঠাৎ সৌম্যর এভাবে চলে যাওয়ায় বেচারি মনমরা হয়ে চেয়ে থাকে। পরদিন সকাল 9টা নাগাদ আকাশ কক্সবাজারের উদ্দেশ্যে রেডি হয়ে নিচে নামে। অরুণ সাইফুদ্দিন নাওয়ানের পাশে বসে নাস্তা করছে, বা হাত মোবাইলের স্ক্রিনে চলছে। আকাশ অরুণের সামনে বরাবর চেয়ার টেনে বসলো। আসমানি নাওয়ান আকাশের সামনে স্যান্ডউইচ রাখে। আকাশ ডান হাত একটু টান দেয় যাতে ব্লেজারের হাতা সামান্য উপর দিকে ওঠে। এরপর খাওয়া স্টার্ট করে। অরুণ আকাশের দিকে তাকিয়ে মনে মনে হাসলো। তারপর তার ডান পা আকাশের দিকে এগিয়ে নিয়ে আকাশের পায়ের উপর রাখে। আকাশ মাথা নিচু করে খাওয়ায় মনোযোগী ছিল। হঠাৎই তার মুখ নাড়ানো থেমে যায়। মাথা উঁচু করে ভ্রু কুচকে তাকায়। অরুণ বা হাতের আঙুলগুলো মেয়েদের মতো করে ঢং করে নাড়িয়ে বলে, হেই বাতাস বেবি। আকাশ অরুণকে দেখে চোখ মুখ কুচকায়। সাইফুদ্দিন নাওয়ান অরুণের দিকে তাকালে অরুণ স্বাভাবিক হয়ে মেকি হাসে। আকাশ হঠাৎই তার ডান পায়ের 2 আঙুল দিয়ে অরুণের পায়ের একটি আঙুল মুচড়ে ধরে। অরুণ চেঁচিয়ে ওঠে। সাইফুদ্দিন নাওয়ান খাবার চিবোতে চিবোতে বলে, কি হয়েছে অরুণ? অরুণ আকাশের দিকে তাকায়। আকাশ মাথা নিচু করে মনোযোগ সহকারে খাচ্ছে, যেন আশেপাশে কি হচ্ছে সে কিছু জানেই না। অরুণ অসহায় মুখ করে বলে, আঙ্কেল, তীব্র বাতাস আমাদের খুব কষ্ট দেয় জানেন। সাইফুদ্দিন নাওয়ান অরুণের কথা বুঝলো না। অরুণ আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশ বাবু তুই কত ভালো, ছাড় ছাড়। আকাশের বাবা ভ্রুকোচকে বলে, কি ছাড়বে? অরুণ ঘাড় গুড়িয়ে সাইফুদ্দিন নাওয়ানের দিকে চেয়ে বলে, আঙ্কেল, আপনার ছেলে আমার ইজ্জত ধরে টানছে। সাইফুদ্দিন নাওয়ান আকাশের দিকে তাকালে দেখলো আকাশ মনোযোগ দিয়ে খাচ্ছে। ভদ্রলোক অরুণের দিকে চেয়ে ভ্রুকুচকে বলে, কিন্তু তোমাদের মাঝে তো অনেক ডিস্টেন্স। সাইফুদ্দিন নাওয়ানের কথা শুনে অরুণ চোখ বড় বড় করে তাকায়। হায় হায়, ছেলের পায়ের আঙুল ছিঁড়ল বলে, আর বাবা সত্যি সত্যি তার ইজ্জতের দিকে নজর দিচ্ছে। সন্ধ্যা 1 গ্লাস জুস নিয়ে আকাশের পাশে এসে দাঁড়িয়েছে। আসমানি নাওয়ান রান্নাঘর থেকে আনতো, তিনি কিছু কাজ করছিলেন বলে সন্ধ্যা নিয়ে এসেছে। যদিও আসমানি নাওয়ান সন্ধ্যাকে নিষেধ করেছে, কিন্তু মেয়েটি জোর করে এনেছে। মানুষটা তার কথা কত ভাবে, একটু একটু সাহায্য তো করাই যায়। সন্ধ্যা আকাশের পাশে দাঁড়িয়ে আছে, সে তো কথা বলতে পারে না, কিভাবে দিবে বুঝতে পারছে না। অরুণের চোখ পড়ে সন্ধ্যার দিকে। আকাশ তার পা এখনো ছাড়েনি। বেচারা চোখ মুখ কুচকানো অবস্থায় সন্ধ্যার দিকে তাকিয়ে বা হাতে নেড়ে বলে, হাই সুইটি, কিছু বলবে? হঠাৎ এভাবে কথা বলায় সন্ধ্যা ঝাঁকি দিয়ে টেবিলের অপর পাশে বসা অরুণের দিকে তাকায়। তখনই তার হাতের জুসের গ্লাস সবটুকু জুস ঢেলে আকাশের প্যান্টের উপর পড়ে যায়। আকাশ ডান দিক ফিরতে নিয়েছিল, তার আগেই কোলের উপর ঠান্ডা কিছু অনুভব করায় মাথা নিচু করে দেখলো তার কোল ভেজা। মাথা উঁচু করলে দেখে পাশে সন্ধ্যা দাঁড়ানো, যার হাতে জুসের গ্লাস। সন্ধ্যা এই অকাজ করেছে বুঝতে পেরে ছেলেটা ভীষণ রেগে যায়, খাওয়া ছেড়ে দাঁড়িয়ে যায়। সন্ধ্যা 2 পা পিছিয়ে যায়, ভীত চোখে চেয়ে তাকায় আকাশের দিকে। আকাশ ভস্ম করে দেওয়ার চোখে তাকিয়ে আছে সন্ধ্যার দিকে। ইচ্ছে করছে এই মেয়েটাকে ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় দিয়ে এরপর কিছু বলতে। রাগান্বিত স্বরে চিৎকার করে বলে, রাবিশ, মুখের বুলির সাথে সাথে চোখের পাওয়ারও নেই। আকাশের চিৎকারে আসমানি নাওয়ান দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। সাইফুদ্দিন নাওয়ান ভ্রুকুচকে সন্ধ্যার দিকে চেয়ে আছে, চোখে মুখে বিরক্তি। অরুণ আকাশের উদ্দেশ্যে বলে, আকাশ, মেয়েটি বুঝতে পারেনি হয়তো, বাদ দে। আকাশ অরুণের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, এই মেয়েটা আমার পাশে এসেছে কেন? ওর সাহস কি করে হয় আমার পাশে দাঁড়ানোর? আসমানি নাওয়ান আকাশকে ধমকে ডাকে, আকাশ। আকাশ রেগে তার মায়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, তুমি এই মেয়েটাকে এই বাড়িতে এনেছো, তোমার কাছেই রাখো। মেয়েটা আমার পাশে কেন আসে? তুমি তোমার মেয়ের পরিচয় যতদিন ইচ্ছে এই বাড়িতে এই মেয়েকে রাখো, কিন্তু আমার সাথে ডিভোর্স হওয়ার আগ পর্যন্ত এই মেয়েকে যেন আমার আশেপাশে না দেখি। আকাশ নাওয়ানের লাইফে বউ নামের কোনো ফালতু টপিক থাকবে না, বুঝেছ? কথাগুলো বলে আকাশ তার পাশে থাকা চেয়ারে একটা লাথি দেয় জোরে সোরে। চেয়ারটি কয়েক পা পিছন দিকে সরে যায়। আকাশ আর কোনো দিকে তাকালো না, গটগট পায়ে এগিয়ে গিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। আসমানি নাওয়ান নীরবে চোখের ছেলের পানে চেয়ে রইল। অরুণ কান্নারত সন্ধ্যার দিকে একবার তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়। সাইফুদ্দিন নাওয়ান বিরক্তি চোখে সন্ধ্যার দিকে চেয়ে আছে।
সন্ধ্যা মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলে। সে একদিন এই সমাজে ডিভোর্সি হিসেবেও পরিচিত পাবে। বিয়ের আগে ওসব অত্যাচারী বোধহয় ভালো ছিল। তার কপালে কি একটু সময়ের জন্য আল্লাহ সুখ লেখেনি? সৌম্যর বলা একটি কথা মনে পড়ল। সৌম্য বলতো, বোন তুই আমার কাজের মাসি হয়ে থাকবি, বুঝলি? সন্ধ্যা মুখ ফুলিয়ে তার ভাইয়ের দিকে তাকালে সৌম্য তার মাথায় ডান হাত রেখে মৃদু হেসে বলতো, আরে সেই নামেই কাজের মাসি আমার ঘরে বাস্তবে রাজকন্যা হয়ে থাকবে, টাকা দিয়ে নয়, আদর ভালোবাসা দিয়ে। চলবে বনু? সন্ধ্যা সৌম্যর দিকে ঝাপসা চোখে চেয়ে হেসে ফেলতো। এছাড়াও বোঝতো শুধু চলবে না, দৌড়াবে। কথাগুলো ভেবে সন্ধ্যার দলা পাকিয়ে কান্না আসলো। সন্ধ্যা তার ভাইয়ের কাছে অভিযোগ করতে ইচ্ছে করলো, সৌম্য ভাইয়া, তোমার বোনের আদর ভালোবাসা কিচ্ছু নেই। তুমি কোথায় সৌম্য ভাইয়া? সন্ধ্যার মন বলে তার স্বামীর ভালোবাসা লাগবে না। সে তো আর ভাগ্যবতী নয়, তার কপালে এসব নেই। সে শুধু তার ভাইয়ের কাছে যেতে চায়। তার ভাইয়ের সাথে সে একবেলা খেয়ে বাঁচবে। সৌম্য ভাইয়া কেন আসে না তাকে নিতে? আর কবে আসবে? সন্ধ্যা আর কত অপেক্ষা করবে? কথাগুলো ভাবতে ভাবতে সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে।